আপনাদের মধ্যে কেউ কি একে মার্ডার হতে দেখেছেন? দেখে থাকলে বলুন। না না স্যার, আমরা দেখিনি। এই তুই দেখেছিস? না না আমরা দেখিনি। স্যার হ্যাঁ বলুন। কিছু না স্যার। আমরা জানি আপনারা সবকিছু জেনেও মুখ খুলবেন না। আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আইন কি করবে? শুধু আপনারা চুপ থাকার কারণেই আজকাল এত মার্ডার হচ্ছে। ওকে মারটা আমি দেখেছি স্যার। হে, তুমি কি বলছো স্যার? ও কিছু জানে না। তোমার কি মনে একটু ভয় নাই? না নাই, এইভাবে রোজ ভয়ে ভয়ে বেঁচে থাকাচ্ছি মরে যাওয়া অনেক ভালো। আমি বলছি স্যার, কে মেরেছে? তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু বলবে না। আমার একটা কথা শোনো। স্যার, আমি সেদিন দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলাম, তখন তোর আমাকে মারতে মারতে মেরে ফেললো। আমি এখানে সই করবো না। তোকে তো সই করতেই হবে। কতক্ষণ করবি না তাও দেখছি। আমার জান থাকতে তো করবো না। কি বললি? জান থাকতে করবি না? জান না থাকলে তো করবি। তাহলে তোর মনের ইচ্ছাটাই পূরণ করে দিই। আমি যেটা চাই সেটা পাই। চাচা, তুমি কিন্তু কিছু দেখোনি। আর যদি মুখ খুলেছ, হ্যাঁ স্যার, ওই রঘুমাস্তানি ওকে মেরেছে। সাবাস, আপনি এটা কুটি গিয়ে বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো। এইবার দেখুন আমি কি করতে পারি। কনস্টেবল, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। প্রিয়া, প্রিয়া, বল। আর কদিন তোর জন্য অপেক্ষা থাকতে হবে বলতো? আমি তোকে সত্যিই ভালোবাসি। ভালোবাসিস? তাহলে আমাকে কি করতে হবে? কোথায় কোথায় যেতে হবে? হোটেল, রেস্টুরেন্ট, দীঘা, দার্জিলিং, কোথায়? দেখ প্রিয়া, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই যেটা ভাবছিস সেরকম কিছু না। আমি তোকে সত্যি ভালোবাসি। বিশ্বাস? আবার তোকে? আজকালকার ভালোবাসা বন্যার পানির মতো, যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায়। পথ ছাড়, আমাকে দোকানে যেতে হবে। প্রিয়া। দেখ প্রিয়া, আগুন তোকে সত্যিই ভালোবাসে। তোর ওকে বারবার ফিরে দেওয়া উচিত হচ্ছে না। আর আমি এটাও জানি তুইও আগুনকে ভালোবাসিস। আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা আমি তোকে কি করে বোঝাবো? কি রে, কি ভাবছিস? কিছু না, চল। এই, তোরা আবার শুরু করেছিস? সবকিছুর মূলে হচ্ছে তুমি। সুপর্ণা, ওর একটা প্রপার্টি আমার খুব পছন্দ হয়েছে। ও আবার কোনো মতেই দিতে রাজি হচ্ছে না, তাই ওকে একটু শিক্ষা দিচ্ছে। তুমি পারো বটে। দিলি তো সকাল সকাল তোর বউ দেখে রাগিয়ে। এই যে মেরা শের, আমার ছোট ভাই। বল, কি খবর আছে? দাদা, বিহার থেকে শেখ সাহেব ফোন করেছিল। সেখানে 5 কোটি টাকার মালের অর্ডার আছে। সেটা আবার আমাকে বলছিস কেন? দিয়ে দে। ঠিক আছে দাদা। আরে সামাদ বাবু যে,
হঠাৎ করে আমার ডেরায় ভালো আছেন? আর ভালো, হঠাৎ করে ঝাড়খণ্ডের শের সবাইকে ফেলে রেখে কোথায় হারিয়ে যায়, হঠাৎ করে এখানে দেখা পাবো ভাবতেই পারিনি। তো এখানে কি মনে করে? আমার পোস্টিং আপনার এরিয়াতেই হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তবে যার জন্য এসেছি আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। কমপ্লেন? তাও আবার আমার বিরুদ্ধে? এত বড় সাহস আবার কার হলো? শুধু কমপ্লেন নয়, আপনার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতেও সে প্রস্তুত। কি? হ্যাঁ। কে সে? আরে আপনার এরিয়াতে চায়ের দোকান আছে, রাশিদ বলে নাম। ও, এত বড় সংবাদ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। আপনার এত বড় উপকার করলাম, আমার দক্ষিণাটা? শালা কুকুরের লেজ কখনোই সোজা হয় না। আপনি তো দেখতে সেই আগের মতোই রয়ে গেলেন। শাহজাহান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখন আসি। শাহজাহান, ওই শালা চাওয়ালার এত বড় সাহস আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে? হে, তোদের দাদা জেলে যাবে। দাদা, আপনি শুধু একবার হুকুম দেন, ওই শালা চাওয়ালাকে। আরে থাম থাম, অত মাথা গরম করিস না। আগুন কোথায়? আরে আমার স্বপ্নের রাজকন্যা যে, রোজ তোমার জন্য পথ চেয়ে বসে থাকি। কবে যে তোমায় আমি আমার রাজমহলে নিয়ে যেতে পারবো। অসভ্য জানোয়ার কোথাকার! তোদের মা বাবা এই শিক্ষা দিয়েছে? আরে সুন্দরী, তুমি রাগছো কেন? হে, তোরা দেখ, আমার সুন্দরী রেগে গেলে কত সুন্দর লাগে। আমার পথ ছাড়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে এভাবে চলে যাবি আর আমি তোকে যেতে দেব? তোর ওই বীজদার যদি না ভেঙে দিতে পেরেছি, আমার নামও ইয়াসিন না। কি বললি? বীজদাঁত ভাঙবি? ভাঙ ভাঙ ভাঙ! তুমি ওদের ছেড়ে দাও, ওরা মরে যাবে। তুমি ওদের ছেড়ে দাও, আমি তোমার হাত ধরছি। আমাদের ভালোবাসার কসম, আমি তোমাকে ভালোবাসি। আগুন, আগুন! আগুন, তুমি যদি তোমার ভালোবাসাকে পেতে চাও তাহলে ওদেরকে ছেড়ে দাও, না হলে আমি My heart raced as I returned to Canterbury for the second time, 6 years after my first visit. I still vividly remembered the twists of the cobbled streets, the magnetism of Cathedral Square, the quirky Crooked House bookshop, and the familiar bustle of Butter Market Square. Roads stretched like arteries towards the Grand Cathedral, drawing in streams of visitors who seemed as spellbound as I felt. Here, history and humanity mingled, and I couldn't wait to explore it all over again. The origins of Canterbury trace back to the ancient Celtic tribe, the Cantiaci. Once known as Duravernum by the Romans, it later became a Jutish quarter called Cantwarbur, the stronghold of Kentish men. The city has faced sieges, invasions from early settlers, Romans, Jutes, Vikings, and Normans. Standing in such a place, I couldn't help but imagine the layers of history beneath my feet, from the Saxons to William the Conqueror and beyond. With its centuries-old buildings and the Charter of 1448 granting it city status, Canterbury has seen it all. Arriving from Ramsgate and Margate felt like stepping into a new world. There, sea breezes whispered over quiet shores.
but here in Canterbury, the air was filled with life. The bustling streets, lined with shops, cafes, and people from all corners of the world, transformed the city into a lively painting of sights and sounds. No sea breeze here, only the hum of the city and its pulse of history. Canterbury Cathedral held me in awe with its Gothic grandeur and centuries of spiritual authority. As the seat of the Archbishop, the cathedral has stood as the heart of the Anglican Communion and Church of England since 597. The sight of its towering spires made me wonder if this sacred place ever wielded more power than even the monarchs. Even today, the cathedral feels like the beating heart of a spiritual empire. Standing at Canterbury Cathedral, I was reminded of Thomas Becket. As Lord Chancellor and Archbishop of Canterbury, he had a fierce struggle with King Henry II over the rights of the Church. Ultimately, Becket was martyred by the supporters of the king in the cathedral, making his tomb a revered destination for pilgrims from across England. Reading about Becket as an undergraduate, I'd never guessed that one day I'd walk these same hallowed halls. In a way, I felt like a modern pilgrim, echoing Chaucer's tales as I stood by the statue of Geoffrey Chaucer himself. Canterbury Tales, one of the earliest texts of English literature, were told by travellers journeying to visit the shrine of St. Thomas Becket at Canterbury Cathedral. Each of them shared tales along the way, hoping to win a meal at the end of the journey. Though centuries have passed, the stories still bring that ancient road to life. As I stood by the statue of Chaucer, I imagined myself as part of his group, joining the tale-telling, all heading towards that same cathedral. What struck me most was the sheer number of students. It was as if I'd stepped into a campus larger than any I'd seen in London, Edinburgh, or even Oxford and Cambridge. The young faces hurried by with a certain energy, blending with the tourists who came to soak up the city's history. The city felt alive with learning, each step a mix of past wisdom and future dreams. Canterbury buzzes with life, blending history and youth. Tourism keeps the city's economy vibrant, but it's also a lively hub for students, thanks to the University of Kent and Christ Church College, established in the 1960s. Today, Canterbury's population is over 150,000, with students filling the streets and adding fresh energy to the city's ancient charm. Canterbury's charm lay between two worlds, its historical high street, rich with intricate heritage, and Burgate, a lively modern strip with shops, boutiques, and bustling cafes. Between them, the City Museum and Roman History Museum offered a treasure trove of history, tracing Canterbury's story from the Stone Age to today. Other must-see landmarks, like the Westgate Towers, St. Augustine's Abbey, and the Marlow Theatre, seem to invite everyone to journey through time, past and present, side by side. As I left Canterbury that Friday morning, heading towards the more routine feel of Ashford, I felt an unexpected pang of nostalgia. I promised the city I'd return someday, knowing that it had left a piece of itself with me. This wasn't just a goodbye, it was a promise.
accident.